পৃথিবীর সবচেয়ে উঁচু ভাস্কর্য, যার কাছে পৌঁছবার জন্য এরকম সুন্দর ওয়াকওয়ে। নর্মদা নদীর পাশ দিয়ে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাও। ইকতানগর, যার আগের নাম ছিল কেওয়াডিয়া, এখানেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভাস্কর্য। নর্মদা নদী এখানে বিন্ধ্যাঞ্চল পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে বয়ে চলেছে। মূর্তির বুকের কাছে 400 ফুট উচ্চতায় উঠে নয়নাভিরাম দৃশ্য, নর্মদা নদী, সর্দার সরোবর ড্যাম দেখার জন্য রয়েছে ভিউইং গ্যালারি। আজকের ভিডিওর গল্প এই পৃথিবীর উচ্চতম ভাস্কর্য নিয়ে। সমস্ত ডিটেলস থাকবে, কিন্তু তার আগে করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব আর জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে। স্ট্যাচুর পায়ের কাছে দাঁড়িয়ে অনবদ্য ভাস্কর্য দেখে অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়ার মতন অবস্থা হয়। আজকের গল্প শুরু করার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ইন্দ্রজিৎ। যারা কোনোভাবে আমার গুজরাটের প্রথম পর্বের ভিডিওটি মিস করে গেছেন, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। গত পর্বে ছিল কলকাতা থেকে আহমেদাবাদ হয়ে, আহমেদাবাদ থেকে পাটান গিয়ে মোধেরা সূর্য মন্দির, রানী কা ভাব আর পাটলা শাড়ি তৈরির বৃত্তান্ত। আহমেদাবাদ থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পাটানের এই সমস্ত স্থান দেখে ফিরে আসার পর নর্মদা নদীর ধারে এই সুসজ্জিত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারা দরওয়াজার একটি অংশে। এখন দেখছি আলোকোজ্জ্বল মোহময়ী বারা দরওয়াজা। উৎসাহী পর্যটকদের জন্য 1573 সালের তৈরি সিদি সৈয়দ মসজিদ রয়েছে এর ঠিক পাশেই। তাহলে শুরু করা যাক গুজরাটের দ্বিতীয় দিনের গল্প। গুড মর্নিং। আজকে 26 ডিসেম্বর 2025, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে একটা গাড়ি করে যাব 200 কিলোমিটার প্রায় দূরত্বে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য আমাদের বদোদরায় ব্রেক করতে হবে, বদোদরায় ব্রেক করে যেতে হতো, কিন্তু বদোদরায় আমরা ব্রেক না করে, আমাদের একটু তাড়া আছে রাত্রে ট্রেন ধরার, তাই আমরা ডাইরেক্ট একটা গাড়ি নিয়েছি। গাড়ি মোটামুটি 7,000 টাকার মতো নিচ্ছে, বড় গাড়ি আর্টিকা। এই গাড়ি যাবে আমাদের এখান থেকে নিয়ে বদোদরা হয়ে একতানগর। এখন সকাল 8টা, বেরোলাম স্ট্যাচু অফ ইউনিটির জন্য। প্রায় 200 কিলোমিটার রাস্তা, দেখি কতক্ষণ লাগে। আজকে এখন আমরা বদোদরা হয়ে যাব স্ট্যাচু অফ ইউনিটি, আর ফেরার সময় চেষ্টা করব দেখার লক্ষ্মী বিলাস প্যালেস। সেটা আবার বদোদরাতে, মানে ফেরার সময় ওখানে ড্রপ করবো একবার। লক্ষ্মী বিলাস প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস, বাকিংহাম প্যালেসের থেকেও বড়, প্রায় 4 গুণ। আর স্ট্যাচু অফ ইউনিটির কথা তো সবাই জানে, নতুন করে বলার দরকার নেই। কিন্তু এখন আমরা যাচ্ছি আহমেদাবাদ থেকে দক্ষিণ দিকে, সাউথে। গতকাল গিয়েছিলাম উত্তর দিকে। এই জার্নিটা আর গতকালের জার্নিটা কিন্তু কোনোভাবেই একসাথে করা যায় না, এই জন্য দুটো দিন রাখতেই হয়। এখন চলেছি আহমেদাবাদ বদোদরা এক্সপ্রেসওয়ে দিয়ে। অসম্ভব সুন্দর স্মুথ রাস্তা, গাড়ি মোটামুটি 100 কিলোমিটার পার আওয়ার স্পিডের কাছাকাছি চলছে। মোটামুটি ঘন্টা দেড়েক লাগলো, আমরা এখন বদোদরার কাছে। এই দিকটা হচ্ছে এক্সপ্রেসওয়ের এন্ড, এই দিকটা হচ্ছে বরোদার দিক, বরোদা ঢোকার রাস্তা। এখানে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এই হচ্ছে জগদীশ স্ন্যাক্স। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। ওয়াশরুম রয়েছে এখানে পাশে, পাশে আর একটা পেট্রোল পাম্প আছে। হোটেল থেকে স্টার্ট করেছিলাম মোটামুটি 8টা, তারপর ধীরে ধীরে এক্সপ্রেসওয়েতে উঠলাম, বরোদা এক্সপ্রেসওয়ে। এসে নামলো যেখানে, সেখানেই এই জগদীশ স্ন্যাক্স। বিশাল ভিড়, একদম গুজরাটি খাবারের জন্য, গুজরাটি ব্রেকফাস্ট আইটেমের জন্য ফেমাস। প্রচুর লোকজন রয়েছে, বেশ কিছু আইটেম গুজরাটি নিয়েছি। আর এখানে এসে পৌঁছলাম মোটামুটি 9:30, 1.5 ঘন্টা লাগলো, প্রায় 100 কিলোমিটার রাস্তা। খমন, ধোকলা, খান্ডভি, জিলিপি
আর তার সাথে দিয়েছে ধনেপাতার চাটনি, আর এই হলুদ দেখতে জিনিসটা হলো কারি। আর আমার ছেলে একটা চিজ স্যান্ডউইচ নিয়েছে। আবার শুরু হলো পথ চলা। রাস্তা কতটা স্মুথ দেখতেই পাচ্ছেন, নতুন করে বলার দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলে রাখি, সেটা হলো যেখানে আমরা যাচ্ছি এর নাম হচ্ছে একতানগর। একতানগর আগে নাম ছিল কেওয়াডিয়া। শুধু এই একতানগরেই 3 দিন 4 রাত কাটানো যায়। প্রায় 20টিরও বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে এই জায়গায়। নর্মদা নদী এখানে বিন্ধ্যাঞ্চল পর্বত আর সাতপুরা পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেছে। এই একতানগর দারুণ সুন্দরভাবে যুক্ত রয়েছে রেলপথে বম্বের দাদার শহরের সাথে। যারা বেড়াতে ভালোবাসেন, আগে এই একতানগরে আসেননি, তাদের জন্য বলছি, উন্মুক্ত প্রকৃতির মাঝে এই একতানগর যেন এক টুকরো স্বর্গ। বর্ষাকালে আরো সুন্দর লাগবে, সবুজ হয়ে থাকে চারদিকে, আর সম্পূর্ণভাবে পলিউশন ফ্রি, দারুণ সুন্দর একটা বেড়ানোর জায়গা। গুজরাটে এলে এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। একতানগর স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির ফ্রি পার্কিং। আর এই পার্কিংয়ে গাড়ি রাখার পর এখানে পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে যে বাস ছাড়ে সেটা ফ্রি বাস সার্ভিস। এই বাসে করে একতানগরের সমস্ত জায়গায় যাওয়া যায়। ফার্স্ট স্টপেজটাই স্ট্যাচু অফ ইউনিটি। এরিয়াটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির পার্কিং। আর ওইখানে দাঁড়িয়ে আছে বাস, এই বাস নিয়ে যাবে স্ট্যাচু অফ ইউনিটির একদম সামনে অবধি। আর ওই পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন, একতানগর রেলওয়ে স্টেশন। স্টেশনে নামলে এই পার্কিংয়ে এসে এখান থেকে বাস ধরতে হবে। এই হচ্ছে বাস স্টপ, এখানে লাইন করে দাঁড়িয়ে আছে, এক এক করে সবাই উঠবে। এই বাসটা এখন যাওয়ার জন্য তৈরি, বেরিয়ে গেলে তারপর ওই বাসটা যাবে, তারপরে ওই বাসটা। বাসে বসলাম, এই হচ্ছে বাস ছেড়ে দিল। বাসটা প্রথমে স্ট্যাচু অফ ইউনিটি যাবে, তারপরে জঙ্গল সাফারি যাবে, তারপর ফ্লাওয়ার শো যাবে, পরপর অনেকগুলো স্টপেজ যাবে। যার যেখানে নামার সেখানে নামতে হবে। গার্ডেন আছে যাবে, জাপানিজ গার্ডেন। এরকম হচ্ছে বাসের সেবা। হাতে সময় থাকলে প্রত্যেক জায়গায় নেমে আবার পরের জায়গার পাশে পরের বাস যেটা আছে। গুজরাট আর মহারাষ্ট্রের বর্ডারে এই একতানগর যেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আলাদা করে ডিজাইন করা। তাদের স্বাচ্ছন্দ্যের সমস্ত দিকে খেয়াল রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে বাচ্চা এবং বয়স্ক লোকেরা দারুণভাবে এনজয় করতে পারবেন। তাই আপনারা অবশ্যই আসবেন এই একতানগরে। বাঙালির কাছে কিন্তু অনেকটাই অপরিচিত এই একতানগর। গাড়ির পার্কিং বা একতানগর রেলওয়ে স্টেশন থেকে বাসে করে যাওয়ার সময় আশেপাশের ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ সুন্দর। দেখুন, হারিয়ে যাওয়ার মতন সুন্দর ল্যান্ডস্কেপ। আপনারা যদি ভদোদরা বা কাছাকাছি কোনো শহর থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু একতানগরের সমস্ত জায়গায় নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন না। কোথায় কোথায় যেতে পারবেন সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন অবশ্যই। ধীরে ধীরে আমরা এখন স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে। এসে গেছে আমাদের স্টপেজ স্ট্যাচু অফ ইউনিটি। নামবো, দেখাচ্ছি। এই হচ্ছে পার্কিং। এই পার্কিংয়ে এসে বাস দাঁড়ালো। এখানে লেখা আছে এন্ট্রি অফ স্ট্যাচু অফ ইউনিটি। ওই যে এখান থেকে ব্যাটারি অপারেটেড কারে করে যেতে হবে। এটা হচ্ছে ড্রপ পয়েন্ট। স্ট্যাচুর সামনে থেকে দেখা যাচ্ছে। ধীরে স্ট্যাচুর ওয়াকওয়ের দিকে এগিয়ে যেতে যেতে বাঁ দিকে
নজরে পড়বে নর্মদা নদী আর সাতপুরা রেঞ্জ। এখানে ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ, একদম হারিয়ে যাওয়ার মতো ল্যান্ডস্কেপ। সামনে দেখা যাচ্ছে সর্দারের স্ট্যাচু। এখন ক্রিসমাসের ছুটি চলছে বলে বিশাল লাইন। এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে এই লাইন দিয়ে ঢুকতে হবে। এখান থেকে অনলাইন টিকিট কেটে রাখবেন, কারণ এরকম ধরনের ভিড় হলে ডেলি 3000 জন মাত্র ঢুকতে দেয়, নাহলে কিন্তু এখানে এসে ফিরে যেতে হবে। স্বাভাবিক সময় কিন্তু এত ভিড় থাকে না, ছুটির দিন বলে এটা খুব মারাত্মক ভিড়। বিশাল বিশাল লাইন। আমাদের টিকিট অনলাইনেই কাটা ছিল। টিকিটের প্রিন্ট আউটে যে কিউআর কোডটা রয়েছে সেটা এখানে স্ক্যান হচ্ছে। এইখান দিয়ে সিকিউরিটি চেকের পর বেরোতে হবে। সিকিউরিটি চেক কিন্তু খুব সাংঘাতিক, এয়ারপোর্টের মতো। কোনো রকম জল খাবার কিচ্ছু আনবেন না, এমনকি বড় ব্যাগও আনবেন না। বড় ব্যাগও কিন্তু আটকে দেয়। আগে ক্লোকরুম আছে, সেখানে জমা দিয়ে আসতে পারেন। এখান দিয়ে গিয়ে ওই জুতোর কাছ থেকে স্ট্যাচু অফ ইউনিটিতে উঠতে হবে। এই জায়গাটা আগে ব্যাটারি অপারেটেড কার চলতো, এখন প্রচণ্ড ভিড়ের জন্য বোধহয় বন্ধ করে দিয়েছে। সন্ধ্যেবেলা 6টার পর এখানে আরতি হয়, 1000 টাকার টিকিট। এটা দেখা, এই হচ্ছে প্রজেকশন ম্যাপিং, এটাও সন্ধ্যে 6টার পর চালু হয়। স্ট্যাচু অফ ইউনিটি গেটের আগে এখানে টয়লেট রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স রয়েছে, আর রয়েছে কিছু ফুড স্টল। আইসক্রিম টাইসক্রিম পাওয়া যাচ্ছে, লোকে বিক্রি করতে, খাচ্ছে দেখছি। ওইখান দিকে আমাদের ঢুকতে হবে। নর্মালি গেট থেকে এই অবধির ব্যাটারি অপারেটেড ফ্রি সার্ভিস কার থাকে, কিন্তু আজকে ভিড়ের জন্য এটা বন্ধ, একটু হেঁটে আসতে হবে। গুজরাটে যেহেতু প্রচণ্ড গরম, রোদ থেকে বাঁচার জন্য এই শেডগুলো করা আছে মানুষের যাওয়ার জন্য। এখন রোদের তেজ এতটা খারাপ লাগছে না, তাই আমরা মাঝখান দিয়ে যেতে পারছি। একদম মাটি থেকে এই মূর্তির উচ্চতা 250 মিটার। পৃথিবীর উচ্চতম মূর্তি বা পৃথিবীর উচ্চতম ভাস্কর্য। আর শুধু মূর্তির উচ্চতা পায়ের কাছ থেকে মাথা অবধি 180 মিটার। পুরোপুরি লোহা দিয়ে তৈরি। 5 লক্ষ কৃষক তাদের অব্যবহার্য কৃষি যন্ত্রপাতি প্রদান করে 34টা কোম্পানির মাধ্যমে এই অব্যবহার্য কৃষি যন্ত্রপাতি এখানে জমা করে এবং 5 বছর ধরে চেষ্টা করে এই মূর্তি তৈরি হয়। এই মূর্তি তৈরি হয় এবং উদ্বোধন হয় 2018 সালে। এখানে এরকম নন রাইজিং এসকেলেটরের ব্যবস্থা রয়েছে, যার নাম ওয়াকওয়ে। এটা স্ট্যাচু অফ ইউনিটির ওয়াকওয়ে, যেটা দিয়ে আপনি না হেঁটেও এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে চলে যেতে পারেন। এই স্ট্যাচু অফ ইউনিটির ওয়াকওয়ে থেকে নর্মদা নদীর অপর পারে, মানে উল্টো দিকে যে জঙ্গলাকীর্ণ অংশটা দেখা যাচ্ছে, ওই জায়গাটার নাম বিশ্ববন। বিশ্ববন আসলে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন মহাদেশের আলাদা আলাদা প্রজাতির বিভিন্ন প্লান্ট এখানে এনে সাজানো এবং বসানো হয়েছে। সোজা কথা, যে 20টি দর্শনীয় স্থানের কথা এই একতানগরে বলেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে এই বিশ্ববন। আপনার যদি প্লান্টে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এটা ভিজিট করবেন। এই নর্মদা নদীর জলে রিভার রাফটিং হয়, রিভার ক্রুজও হয়। একটা ক্রুজকে দেখা যাচ্ছে চলছে নর্মদা নদীর ওপর দিয়ে। আপনাদের হাতে সময় থাকলে, আপনারা যদি একতানগরে একদিন থাকেন,
তাহলে এই ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারেন। ম্যাপিং, ক্রুজ, রাফটিং, ভিউইং গ্যালারি। আমরা যেহেতু আহমেদাবাদ থেকে এসেছি, দেখে ফিরে যাব, তাই আমাদের এইগুলো আর করার টাইম হচ্ছে না। এই এলিভেটরটা মূর্তির পায়ের কাছে যাওয়া যায়। এটা 180 টাকার টিকিটেই হয়ে যাবে। দেখুন, বাদিকে এই জায়গাটা ভিউইং গ্যালারিতে যাওয়ার রাস্তা, যেখানে আমরা যাব। ডান দিকের এই জায়গাটা মূর্তির পায়ের কাছে যাওয়ার জন্য প্রায় 50 মিটার উচ্চতায় পৌঁছানো যায়। এখন আমরা ভিউইং গ্যালারিতে যাওয়ার আগে হলে প্রবেশ করলাম। 180 টাকার টিকিট কেটে এই হল পর্যন্ত ঘুরে দেখা যায়, শুধু লিফটে ওঠা যাবে না। সামনে ওই দিকে রয়েছে লিফট। লিফটে ওঠার জন্য কিন্তু আজকে বেশ বড় লাইন। কতক্ষণে লাগে সেটা দেখাবো। সামনে দেখানো রয়েছে সর্দারজির কর্মজীবনের কিছু কর্মকাণ্ডের একটা অংশ। আজকে ক্রিসমাসের ছুটির রেস চলছে বলে বিশাল লাইন। এখন কতক্ষণ বাদে এন্ট্রি পাবো তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি জানতে পারলাম একবারে এলিভেটরে 22 জন যেতে পারে। আর এই এলিভেটরের যে টিকিট তাতে ম্যাক্সিমাম 3000 জনের এন্ট্রি অ্যালাউ করা হয়। তাই ভিড়ের সময় এলে অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবে, অফলাইনে টিকিটের জন্য অপেক্ষা করবেন। আবার বলছি, ভিড়ের সময় এলে অনলাইনে টিকিট কেটে আসবেন, প্রিন্ট আউট নিয়ে আসবেন, অফলাইনে টিকিটের জন্য অপেক্ষা করবেন না। এত দূরে এসে আপনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরেও দিতে পারেন। এই এলিভেটর নিচে থেকে মূর্তির বুকের কাছ অবধি প্রায় 400 ফুট উঁচুতে নিয়ে যাবে মাত্র 40 সেকেন্ডে। একতলার এই অংশটিতে আয়রনম্যান সর্দার বল্লভভাই প্যাটেলের কর্মজীবনের বিভিন্ন অংশ এবং মূর্তি তৈরির যে স্টেজগুলো সেগুলো দেখানো রয়েছে। পজ করে দেখতে পারেন, এই ছবিতে দেখা যাচ্ছে ক্রোনোলজিক্যালি সাজানো পৃথিবীর 5টা সর্বোচ্চ মূর্তি। এটাই স্ট্যাচু অফ ইউনিটির সেই বিখ্যাত ভিউইং গ্যালারি। এলাম মাত্র 40 সেকেন্ডে 400 ফুট উচ্চতায়। এখন আমরা সর্দারজির একটা কোটের বোতামের কাছে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে জালি জালি অংশটাকে দেখা যায়। এখন আমরা যে উচ্চতায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ভিউটা কেমন লাগবে এটা নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছিল। অবশ্যই জানি কোনো রকম এক্সপেকটেশন রাখা উচিত নয়, তবে যা এক্সপেকটেশন রেখেছিলাম তার চেয়েও অনেক অনেক বেশি পেয়েছি। দেখুন, এই 400 ফুট উচ্চতা থেকে অলমোস্ট বার্ডস আই ভিউতে নর্মদা নদীকে দেখা যাচ্ছে। বিন্ধ্যাচল পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে। এই অংশটায় মূর্তির দুদিকে দুরকম ভিউ। এবার চলেছি মূর্তির পায়ের কাছে। যাবার জন্য সিঁড়ি এবং এসকেলেটর পাশাপাশি দুটোই রয়েছে। এই এসকেলেটর দিয়ে এখন উপরে উঠছি। এটা প্রথম এসকেলেটর। যত উপরে উঠছি তত ভিউ আরো সুন্দর হচ্ছে। মূর্তির যত কাছে যাব, মূর্তিকে একদম কাছ থেকে দেখতে পাবো। এইভাবে 5টি এসকেলেটর দিয়ে মোটামুটি 50 মিটার উচ্চতায় আমরা পৌঁছে যাব এবং সেখান থেকে আবার একটা ওয়াইড ওপেন নর্মদা নদী, সর্দার সরোবর ড্যাম আর উল্টো দিকে নর্মদা নদীর ওপরে ব্রিজ, তার একটা দারুণ সুন্দর ভিউ দেখতে পাবো। এইটা সেকেন্ড এসকেলেটর। এটা দিয়ে আরো কিছুটা উপরে আমরা পৌঁছে যাব। এবার আসি সেই কথায়, মূর্তির নাম স্ট্যাচু অফ ইউনিটি কেন? 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষের ম্যাপটা দেখতে আধুনিক ভারতবর্ষের মানচিত্রের মতো ছিল না। অনেকগুলো জায়গা এখন যেগুলো দেখা যায় সেগুলো সংযোজিত হয় 1947 থেকে 50-এর মধ্যে। এবার আমরা চড়ছি থার্ড এসকেলেটরে। যে কথাটা বলছিলাম, সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন সেই মানুষ যিনি এই অসংগঠিত ভারতকে সংগঠিত করেন, মানে ইউনাইটেড করেন। তাই এই
মূর্তির নাম স্ট্যাচু অফ ইউনিটি রাখা হয়েছে। এবার চড়ছি ফোর্থ এসকেলেটরে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, যেগুলোর কাছে অফার ছিল যে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় না তারা ভারতবর্ষে থাকতে চায়। এবার পঞ্চম এবং শেষ এসকেলেটরে চড়ে আমরা মূর্তির পাদদেশে গিয়ে পৌঁছব এবং মূর্তিকে দেখব খুব কাছে থেকে। চলে এসেছি মূর্তির একদম পায়ের কাছে। মূর্তির কাছাকাছি এসে মূর্তির পায়ের কাছে নখ এবং জুতোর নিখুঁত ডিজাইনগুলো দেখুন। শেষ করা যাক প্রিন্সলি স্টেটের গল্পটা। একটু বাদেই একতানগর থেকে বেরিয়ে আমরা যাব ভাদোদরা। তখনকার নাম ছিল বরোদা। বরোদায় তখন গায়কোয়াড় বংশের রাজারা রাজত্ব করতেন। এটাও একটা প্রিন্সলি স্টেট ছিল। এরকমই বরোদা, নিজাম ইত্যাদি প্রিন্সলি স্টেটগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে ভারতবর্ষে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিখুঁত ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নিচে রয়েছে ইসকন গাঠিয়া। গতকাল এরই আরেকটা আউটলেটে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর ওপরে রয়েছে শ্রী কাথিয়াওয়াড়ি ধাবা। আজ এখানে লাঞ্চ করব। কাথিয়াওয়াড়ি ফুড গুজরাটে ভীষণ পপুলার, স্পাইসি, ডেলিশিয়াস, রিচ খাবারের জন্য। বিশাল ভিড়, বলছে 10 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে, টেবিল খালি। দেখা যাক, আমাদের হাতে সময় খুব কম, মাত্র 4 ঘন্টার মধ্যেই আমাদের পৌঁছতে হবে হোটেল। 9 রকমের চাটনি একসাথে, যত খুশি নেওয়া যাবে। ছোটা ছোটা করে বাটিতে লেবু, পেঁয়াজ, লঙ্কা, গাজর, বিট, স্প্রাউটস, কি নেই। একটা পনিরের প্রিপারেশন ছিল, নাম পনির মেথি মালাই। জিনিসটার নাম রোটলো, আসলে বাজরার রুটি, ভেতরে আলু স্টাফিং, বাইরে ঘি মাখানো। ডাল ভাতও ছিল আমাদের অর্ডারের মধ্যে। আমার গিন্নি তো শুধু ডাল ভাত আর পনির দিয়েই লাঞ্চ করলো। থেপলা, বাজরার রুটি, বিভিন্ন ধরনের রুটি আমরা নিয়েছিলাম এই বিভিন্ন ধরনের আচার এবং স্যালাডগুলো দিয়ে খাওয়ার জন্য। এই র্যাকটা পুরোটাই মুখশুদ্ধির, বলছে চাইল্ডহুড মেমোরিজ। আজকে এই কাঠিয়াবাড়ি রেস্টুরেন্টে খাওয়ার একদম নতুন রকম কিছু এক্সপিরিয়েন্স হলো। এত রকমের আচার এবং এত রকমের ভ্যারাইটি রুটি আমি খুব কম জায়গায় পেয়েছি, ভালোই লাগে। সবার হয়তো এই বিভিন্ন ধরনের নতুনত্ব বা নতুন আইটেম টেস্ট ভালো নাও লাগতে পারে, আমার ভালো লাগে। আর তরকারি, ডাল বা বিশেষ করে ছাঁচ, সেগুলোর টেস্ট কিন্তু খুব ভালো। আর এখানে এই খাবারগুলোর পরে ছাঁচ খেতে দারুণ লাগে। এখানে ছাঁচ একটা কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে থাকে, শুধু একটা পেড আইটেম। সবাই মোটামুটি খাওয়ার পরে একটা ছাঁচ খায়, ভালোই লাগে। এসেছিলাম লক্ষ্মী বিলাস প্যালেস বা বরোদা প্যালেসে। এই প্যালেস 19 শতাব্দীর শেষের দিকে, মানে 1890 নাগাদ তৈরি হয়। আর এই লক্ষ্মীবিলাস প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস। তার কিছুটা গ্লিমস একটু বাদে দেখাবো, দেখবেন যে এই কম্পাউন্ডের মধ্যে কি কি আছে। কিন্তু মূল প্যালেস 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। গেট নাম্বার 2 দিয়ে ঢুকতে হয়। এতগুলো গেট আছে, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এখন 5টা বেজে গেছে, এখন লক্ষ্মীবিলাস প্যালেস এন্ট্রি বন্ধ হয়ে গেছে। এটা বিকানিরের ফোর্টের মতন, একটা অংশ ভিজিটারদের জন্য খোলা থাকে আর বাকি অংশটা পুরোটাই এই রাজ পরিবারের সম্পত্তি এবং রাজ পরিবারের বাসস্থান। রয়্যাল ফ্যামিলি এখনও থাকে এই লক্ষ্মীবিলাস প্যালেসে। প্যালেসের 6টা গেটের মধ্যে র্যান্ডামলি 4 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম। ঢুকে প্রথমেই যেটা নজরে পড়লো সেটা প্যালেসের চারপাশের কম্পাউন্ডের বিশালত্ব। বাঁদিকে টেনিস কোর্ট রয়েছে আর রয়েছে মিউজিয়াম, মহারাজা ফতেহ সিং মিউজিয়াম। 1961 সালে এর সূচনা। 1961 সালের আগে রয়্যাল ফ্যামিলির বাচ্চাদের স্কুল ছিল এটি। এখন এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন রয়্যাল ফ্যামিলির শিল্পকলা দারুণভাবে সংরক্ষিত রয়েছে। সময় মতো এলে অবশ্যই দেখতে পাবেন।
সোমবার বন্ধ। মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় তিনের হাতে তৈরি এই প্যালেস ম্যাসিভ ইন্দো সেরাসেনিক রয়্যাল রেসিডেন্স। এই প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট ডুয়েলিং রেসিডেন্স। 180টা ঘর, বাগান, মিউজিয়াম, কি নেই এর মধ্যে। মহারাজা ফতেহ সিং মিউজিয়ামের বাইরে এরকম একটা সুন্দর ডিসপ্লেতে একটা দারুণ গল্প রয়েছে। দ্য ফ্লাইং স্কটম্যান হলো সেই স্টিম লোকোমোটিভ যে লন্ডন থেকে এডিনবরার দূরত্ব অতিক্রম করেছিল 100 মাইল পার আওয়ার গতি নিয়ে। তো এই ফ্লাইং স্কটম্যানের হুবহু রেপ্লিকা 1941 সালে তৎকালীন গায়কোয়াড় বংশের মহারাজা তার প্রিন্স এবং প্রিন্সেসদের এই লোকোমোটিভ সঙ্গে আরো 3টি কম্পার্টমেন্টওয়ালা একটি রেলগাড়ি উপহার দেন, যেটাই করে তারা স্কুলে যেত। আর স্কুলটা ছিল এই মহারাজা ফতেহ সিং মিউজিয়ামের বিল্ডিংয়ে, এখন যেটা মিউজিয়ামে কনভার্ট হয়েছে। সেখানে সেই পুরনো ইঞ্জিনটাও রাখা আছে। গল্পটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? গল্পটার পুরোটা জানার জন্য ভিডিওটা পজ করে পুরো লেখাটা পড়তে পারেন। মূর্তিগুলো দেখুন, মূর্তিগুলো সেই সময়কার আভিজাত্যের নমুনা এখনো বহন করছে। আমরা একটা রেকলেস অ্যাটেম্প নিয়েছিলাম যদি লক্ষ্মীবিলাস প্যালেসে দূর থেকে একটা ছবিও তোলা যায়। আমরা 4 নম্বর গেট থেকে বেরিয়ে গিয়ে আবার 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, কিন্তু সিকিউরিটি এখানে এতটাই স্ট্রিক্ট যে সামান্য একটা ছবিও কাছে গিয়ে তুলতে দেয়নি। আবার আসতে হবে এই প্যালেসকে দেখার জন্য। আজকে সারাদিন ঘুরে যা পেলাম তার 16 আনার পুরোটা না হলেও অবশ্যই কম কিছু নয়। বদোদরা প্যালেস বা লক্ষ্মীবিলাস প্যালেস থেকে বেরিয়েছিলাম প্রায় 6টা 5:10-এ। হোটেলে পৌঁছলাম প্রায় 8টা 20-তে। একটু টেনশন হয়ে গেছিল রাস্তায়, কারণ আমাদের 10টা 15-এ ট্রেন আছে। ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা, এখান থেকে আবার লাগেজ নিয়ে যেতে হবে, আধ ঘন্টা লাগে। তো নিয়ে প্যাক করে নিয়ে চলে যাবো স্টেশনে। ভালোই ঘুরলাম। লক্ষ্মীবিলাস প্যালেসটা দেখা হলে ভালোই লাগতো, পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস। টাইমটা মনে রাখবেন 10টা থেকে 5টা। আর সোমবার দিন বন্ধ থাকে, সোমবার দিন এই প্রোগ্রামটা করবেনই না। অবশ্য লক্ষ্মীবিলাস প্যালেস নয়, সোমবার দিন বন্ধ থাকে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি প্রোগ্রাম সোমবারটা বাদ দিই। আমাদের এই ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আশায় থাকবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে এর পরের ব্লগে। আগামী পর্বে দেখুন আহমেদাবাদ স্টেশন থেকে ফার্স্ট ক্লাসে ভেরাবল স্টেশন যাত্রার গল্প। ভেরাবল গিয়ে ভোর রাত্রিরে নেমে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা যাত্রা শুরু করেছিলাম ভেরাবল স্টেশন থেকে শাসনগীরের উদ্দেশ্যে। এই যাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ গির জঙ্গলের পাশ দিয়েই এর রাস্তা। শাসনগীর থেকে দেওয়ালিয়া পার্কের জঙ্গল সাফারিতে সিংহের দর্শন, 4টি সিংহ শাবক সহ মা সিংহের দর্শন আমাদের স্মৃতির মণিকোঠায় চিরকাল থেকে যাবে। শুধু সিংহ নয়, হরিণ, ময়ূর সহ গাছে চড়া চিতাবাঘের দর্শনও আমাদের কপালে জুটেছিল। এইসব নিয়ে জমজমাট গল্প থাকছে আগামী পর্বে। সো স্টে টিউনড। আমি এক্সপিরিয়েন্স উইথ ইন্দ্রজিৎ ইজ সাইনিং অফ আজকের মতো।